তড়িৎ গতিতে রুমের ভেতর আপাদমস্তক কালো পোশাক পরিহিত এক লম্বা চওড়া ব্যক্তি ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। হকচকিয়ে গেল রুমাইশা। ভয়ে হাতে ভর দিয়ে বিছানার এক কোণায় সরে গিয়ে আয়েশাকে কল দেওয়ার জন্য ফোনের সুইচ টিপল ও। এ কি? ফোনের নেটওয়ার্ক নেই কেন? কি হলো নেটওয়ার্কের? একটু আগেও তো ছিল। বিস্ফোরিত নয়নে আগন্তুকের দিকে একবার তাকিয়ে আবারও ফোনের দিকে তাকালো রুমাইশা। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো ওর। ভয়ে বুকের ভেতর দিরিম দিরিম করছে। আগন্তুক ধীর পায়ে হেঁটে বিছানার নিকটবর্তী হলো। ফোনের আশা ছেড়ে দিয়ে চিল্লানি দেওয়ার জন্য প্রস্তুত নিতেই আগন্তুক গম্ভীর গলায় বলে উঠল, চিল্লিয়ে কোনো লাভ হবে না, কারণ মামা মামি এখন খুব দারুণ ঘুম দিচ্ছেন আর বাড়ির পুরো নেটওয়ার্ক সিস্টেম ডাউন। কণ্ঠটা কানে আসা মাত্রই চমকে তাকালো রুমাইশা। ও সমস্ত ভয়, সমস্ত উৎকণ্ঠা নিমিষেই যেন উবে গেল। দ্রুত গতিতে চলা হৃৎপিণ্ডটা আবারও তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। সাফওয়ান ভাইয়া, আপনি এত রাতে এখানে? কখন এসেছেন আপনি? আর কিভাবে এসেছেন? গেট তো বন্ধ, বিস্ফোরিত হয়ে বলল ও। তুই যখন লাউ বেগুনের স্বাস্থ্য দেখছিলি তখন, নির্বিকার গলায় বলল সাফওয়ান। আপনি তখন এসেছেন? তাহলে আপনাকে দেখিনি কেন? কোথায় ছিলেন আপনি? আর আপনি এখানে এত রাতে কি করছেন? রুমাইশার প্রশ্নগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখের গগলসটা খুলে বিছানায় উঠে বসল সাফওয়ান। তারপর বাম হাতটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। এদিকে আয়, দেখি তোর জ্বর কতখানি কমেছে। কিছুক্ষণ ইতস্ত করে বিছানার কোণা থেকে আস্তে আস্তে এগিয়ে এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব রেখে বসল রুমাইশা। সাফওয়ান ওর বরফ শীতল হাতটা রুমাইশার কপালে স্পর্শ করল। তপ্ত কপালে এমন শীতল স্পর্শ পেয়ে আবেশে চোখ বুজল রুমাইশা। চোখে মুখে ওর তৃপ্তির হাসি ফুটে উঠল। রুমাইশার তৃপ্তিমাখা মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান। ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল ওর। বললেন না তো, আপনাকে দেখিনি কেন? চোখ দুইটা বন্ধ রেখেই জিজ্ঞেস করল রুমাইশা। আই ক্যান ক্যামোফ্লোজ, দ্যাটস ওয়াই। সাথে সাথে চোখ মেলল রুমাইশা। ক্যামোফ্লোজ? অজগরটা ক্যামোফ্লোজও করতে পারে? অজগর থেকে এখন গিরগিটি নাম দিতে হবে নাকি? মনে মনে ভাবল রুমাইশা। ভাবনা চিন্তার পাট চুকিয়েই ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করল, আপনি কেন এসেছেন? কাল আমাকে ওভাবে টর্চার করে আপনার শান্তি হয়নি? আপনি আবার কেন এসেছেন? আর কি করেছেন আমার বাবা মার সাথে যে আমি চিল্লালেও তারা শুনতে পাবে না? খাবার পানির সাথে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছি। রুমাইশার কপাল থেকে হাত সরিয়ে নিতে নিতে নির্বিকার গলায় বলল সাফওয়ান। স্লিপিং পিল মানে? আপনি তাদেরকে স্লিপিং পিল কেন খাইয়েছেন? উচ্চস্বরে বলল রুমাইশা। চিল্লাবি না, তোর কিছু বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার আছে। আর এই কাজের মাঝখানে কোনো রকমের ডিস্টার্বনেস আমি চাই না। সে কারণেই ওনারা ঘুমাচ্ছেন, গভীর ঘুম, শক্ত গলায় বলল সাফওয়ান। প্রচণ্ড রেগে গেল রুমাইশা। কি এমন বিষয় ক্লিয়ার করবেন আপনি যে আমার বাবা মাকে আপনার স্লিপিং পিল দিতে হলো? আমাকে মেরে ফেলার চেষ্টা করেও সফল হতে পারেননি বলে কি এখন আমার বাবা মাকে শেষ করার পথে নেমেছেন? তোকে একবার বলেছি চিল্লাবি না। এত অল্প ডোজে কেউ মরে না, তাই তোর বাবা মাও মরবে না। এখন চুপচাপ আমার কথা শুনবি। মরে কি মরে না সেটা বিষয় না, আপনি কাউকে স্লিপিং পিল কেন দিবেন? তেজি কণ্ঠে বলল রুমাইশা। সাফওয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবার। চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে রুমাইশাকে হ্যাঁচকা টান দিয়ে শুইয়ে দিল বিছানায়। তারপর ডান হাতের আঙুলগুলো দিয়ে ওর চোয়ালদ্বয় চেপে ধরে বলল, তোকে বলেছি চিল্লাবি না, বেশি কথা বলবি তো মেরে পুঁতে ফেলবো একদম। আমার কাছে আপনি কি ক্লিয়ার করবেন? কেন করবেন? আমি তো ক্লিয়ার হতে চাইছি না। আমি কি একবারও? বাক্যটা শেষ না হতেই সাফওয়ানের দিকে চোখ গেল ওর। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ান ওর দিকে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল রুমাইশা। বাক্যটা আর শেষ করলো না, চুপ হয়ে গেল। আমি এখন যা বলবো চুপচাপ শুনবি। কথার মাঝখানে কোনো প্রশ্ন করবি না। তোর সব প্রশ্নের উত্তর তুই আমার কথাতেই পেয়ে যাবি। এরপরও যদি তোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তখন করবি। একটু থেমে সাফওয়ান আবার বলল, প্রথমত আমি চাই তুই আমাকে অন্য সব স্বাভাবিক মানুষের মতো করেই ট্রিট করবি। তৃতীয়ত আমাকে কোনো ভয়ঙ্কর প্রাণী মনে করবি না। চতুর্থত ছোটবেলার ওই দুর্ঘটনাটা কেন ঘটেছে, এর পেছনের কারণ কি,
আর ওই ঘটনার পর আমার সাথে কি কি হয়েছে, কি কি ইম্প্যাক্ট পড়েছে, সেগুলো সম্পর্কে ধারণা রাখবি এবং আমাকে ভুল বুঝবি না। দ্বিতীয়ত, চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো রুমাইশা। সেটা কথা শেষ করলেই জানতে পারবি। আগে বললে কি হবে? সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুমাইশা, কিন্তু পরক্ষণেই সাফওয়ানের কটমটে চাহনি দেখে রিনরিনে গলায় বলল, ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু বলছি না আর। হাইপার হওয়ার দরকার নেই। আপনি বলেন, কি বলতে চান? রুমাইশাকে জানানোর জন্য সাফওয়ান আজ আবার তার অতীতের স্মৃতিচরণে ফিরে গেল। রুনিয়া আর ইস্তিয়াকের বিয়ের ৩ বছরেও যখন সন্তান হচ্ছিল না, তখন রুনিয়ার শাশুড়ি সহ অন্যান্য আত্মীয় স্বজনরা, প্রতিবেশীরা রুনিয়াকে কটু কথা বলতে শুরু করে। এমনকি কেউ একজন একদিন বলেই ফেলল, বাজা মেয়ে। একটা সন্তানের জন্য সমস্ত ডাক্তার কবিরাজ এক করে ফেলা রুনিয়া এই মানুষগুলোর আচরণে প্রচন্ড কষ্ট পায়। ডাক্তার দম্পতির কোনো সমস্যা খুঁজে পায় না, কিন্তু বাচ্চা কেন হচ্ছে না সেটাও বুঝতে পারে না। অতঃপর রুনিয়াকে এই সমস্ত অপবাদ থেকে বাঁচাতে ইশতিয়াক তার বাবা মোস্তফা আহমেদের পরামর্শে রুনিয়াকে সাথে নিয়ে যান দুবাইতে। মোস্তফা আহমেদ তার রিসার্চের কাজে তখন দুবাইতে ছিলেন। রুনিয়া আর ইশতিয়াক দুবাইতে পৌঁছানোর পর মোস্তফা আহমেদ একজন চেনাশোনা ডাক্তারের কাছে যান, আর সেখানেই তারা জানতে পারেন টেস্ট টিউব বেবির ব্যাপারে। সন্তান হতে খুব সমস্যা হলে কাপলদের থেকে সিমেন আর এগ নিয়ে ল্যাবের ভ্রূণ ক্রিয়েট করে ফিমেলের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। ডাক্তারের এই পরামর্শ শুনে সিদ্ধান্ত জানানোর জন্য কিছুদিন সময় নিলেন রুনিয়া আর ইশতিয়াক। সেদিন ফিরে এসে মুস্তফার সাথে আলোচনা করলেন দুজনেই। মুস্তফা বললেন, এটাতে কোনো সমস্যা নেই, বাচ্চা সাধারণ বাচ্চাদের মতোই হবে। এরপর বাড়িতে জানালেন তারা। রুনিয়ার মা আয়রা বেগম আর শামসুল প্রথমে একদমই রাজি ছিলেন না। রুনিয়ার বাবা আর শাশুড়ি অমাত না করলেও মত দিলেন না। পরিবার থেকে তেমন সাড়া না পেয়ে আবারও ভেঙে পড়লেন রুনিয়া। দিনরাত কান্না করতে থাকেন। রুনিয়ার একটি সন্তানের জন্য এমন হাহাকার দেখে শেষ পর্যন্ত রাজি হলেন শামসুল আর আয়রা বেগম। পরিবারের সম্মতি পেয়ে পরের দিনই ডাক্তারের সাথে আবার যোগাযোগ করেন তারা, আর সেদিনই ভ্রূণ তৈরির কাজ শুরু করেন ডাক্তারগণ। এরপর প্রায় ৪ মাসের মাথায় রুনিয়ার জরায়ুতে ল্যাবের তৈরি ভ্রূণটিকে স্থাপন করা হয়। ডাক্তার বলে দেন নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে, কারণ এর পরবর্তী সময়টা স্বাভাবিক প্রেগন্যান্সির মতোই কাটবে। কিছুদিন পর মোস্তফা আহমেদ সহ ওরা বাড়ি ফিরে আসে, কিন্তু প্রেগন্যান্সির ৩ মাস না যেতেই ভয়ানক রকম অসুস্থ হয়ে পড়েন রুনিয়া। পেটের সন্তান যেন খুব দ্রুতই বাড়তে থাকে তার। কয়েকদিনের মধ্যেই পেটের আকার ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীদের মতো হয়ে ওঠে রুনিয়ার। প্রচণ্ড খেতেন তিনি, কিন্তু তার গায়ে কিছুই লাগতো না। ক্রমে ক্রমে শুকিয়ে যেতে থাকেন রুনিয়া, আর পেট ততই বড় হতে থাকে। ঢাউস পেট নিয়ে হাঁটাচলা করাটাই অনেক কষ্ট হয়ে পড়ে রুনিয়ার জন্য। পেটের সন্তানের একবারের হাত পা ছোটাছুটিতে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয় রুনিয়ার। পুরো প্রেগন্যান্সির সময়টা একটিবারও বমি করেন না রুনিয়া, কিন্তু ৫ মাসের মাথায় হঠাৎ করেই রক্ত বমি করে রুনিয়া, আর এর পরপরই পুরোপুরি বিছানায় চলে যান রুনিয়া। পেটের সন্তান যেন তার সমস্ত শক্তি শুষে নিতে থাকে। হাড় আর চামড়া ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না রুনিয়ার শরীরে। প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যান তিনি, মাথা তোলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন। প্রায় ৭ মাসের মাথায় ডেলিভারির পেন ওঠে রুনিয়ার। সেদিন হাসপাতালে নিতে নিতে বুকের পাঁজরের নিচের ২টা হাড় ভেঙে যায় গর্ভের সন্তানের চাপে। আকাশ বাতাস কাঁপিয়ে যন্ত্রণায় চিৎকার করে রুনিয়া। হাসপাতালে নিয়ে সিজার করে বাচ্চা বের করা হয়, কারণ রুনিয়ার শরীরে বিন্দুমাত্র শক্তি তখন আর বেঁচে ছিল না। ৭ মাসের মাথায় হওয়া বাচ্চা প্রিম্যাচিউর হবে ধারণা হলেও একদম সুস্থ সবল তরতাজা একটা বাচ্চা হয় সেদিন রুনিয়ার। সিজারের পর রুনিয়ার বুকের পাঁজরের সার্জারি করা হয়। ২ মাস বাচ্চা সহ হাসপাতালেই থাকেন রুনিয়া। কিছুটা সুস্থ হওয়ার পর নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে সবার আদরে বড় হতে থাকে সাফওয়ান, আর সেই সাথে বাড়তে থাকে তার ক্রোধ আর জেদ। এর পরের বছর শামসুল বিয়ে করেন আয়েশাকে। তার পরবর্তী বছরেই রাফসান আসে তাদের ঘরে। নতুন একটা খেলার সাথী পেয়ে প্রচণ্ড রকম খুশি হয় সাফওয়ান। বারবার শুধু শামসুলদের বাসাতেই যেতে চায় রাফসানকে দেখার জন্য। রুনিয়াও সাফওয়ানের আবদারে নিজের বাবার বাড়ি যাওয়ার সুযোগ কিছুতেই মিস করতেন না। কয়েকদিনের বিরতিতেই চলে যেতেন।
সাফওয়ান ৮ বছরে পড়লে শামসুল আয়েশার কোল জুড়ে আসে রুমাইশা। সেদিন সাফওয়ান সহ সবাই হসপিটালে ছিল। একটা বোন হয়েছে শুনে আনন্দ আর ধরে না সাফওয়ানের। সবাইকে বলে রাখে বাবুকে আগে সে কোলে নিবে, নইলে কাউকে কোলে নিতে দিবে না। সাফওয়ানের জেদের কাছে হার মেনে তাই রুমাইশাকে সবার আগে তার কোলেই দেওয়া হয়। আর এই রুমাইশার নামটাও তারই দেওয়া। ছোট্ট তুলতুলে পুতুলটাকে কোলে নিয়ে সেদিন আদরে আদরে ভরিয়ে দেয় সাফওয়ান। এরপর তিনজনেই একসাথে সবার আদরে বড় হতে থাকে। বিগত প্রেগন্যান্সির ধকলের কারণে আর পরবর্তীতে বাচ্চা নিতে চাননি ইশতিয়াক। কিন্তু রুনিয়া ছিল খুব মরিমাণে মেয়ের শখ। রুমাইশাকে দেখে তার আরও ইচ্ছা হতো একটা মেয়ে বাচ্চার, কিন্তু ইশতিয়াক সরাসরি না করে দেন। এরপর রুনিয়া আর বাড়ির অন্যদের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হন বাচ্চা নিতে। সাফওয়ান ১০ বছরে পা দিলে আবারও অন্তঃসত্ত্বা হন রুনিয়া প্রাকৃতিকভাবেই। কিন্তু এবার আর কোনো সমস্যা হয় না। প্রেগন্যান্সির সময়টাও আগের মতো খারাপ যায় না রুনিয়ার, স্বাভাবিক প্রেগন্যান্সির মতোই কাটে। যথাসময়ে বাচ্চা হয় রুনিয়ার, কিন্তু এবারও ছেলে হয়। যদিও তাতে আফসোস করে না রুনিয়া। শাফিনকে খুব খুশি মনেই গ্রহণ করেন তিনি। আর নিজের মেয়ে হলে যতটা যত্ন করতেন ততটা আদর ভালোবাসা দেন রুমাইশাকে। সেদিনের সেই দুর্ঘটনার পর হাসপাতালে যখন ডাক্তার বলেন রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে, সেদিন সবচেয়ে বেশি অবাক হন রুনিয়া। মোস্তফা আহমেদ অ্যান্টিভেনম নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করেন সে কিভাবে জানলো রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ। তাকে তো বলা হয়েছে সাফওয়ান কামড়েছে। তখন তিনি বলেন যে যিনি পরীক্ষা করেছেন তিনি সবার আগে মোস্তফাকেই ইনফর্ম করেছেন, কারণ মোস্তফার সাথে তার জানাশোনা ছিল অনেক। আর যেহেতু মোস্তফা হার্পিটোলজিস্ট, তাই তার কাছে এমন রেয়ার সাপের অ্যান্টিভেনম থাকতে পারে। রুনিয়া সেদিন স্বার্থপর হন অনেক। নিজের সন্তানকে বাঁচানোর জন্য শামসুল আর আয়েশাকে আড়ালে ডেকে নিয়ে যান রুনিয়া। হাতে পায়ে ধরে বলেন কেউ যেন সাফওয়ানের নাম না বলে দেয় ডাক্তারকে। ডাক্তার যদি জানতে পারে সাফওয়ানের কামড়ে এমন হয়েছে, তখন নিশ্চিত সাফওয়ানকে ল্যাবে নিয়ে যাবে ওরা, হয়তো মেরে ফেলবে। রুনিয়ার শ্বশুর মোস্তফা আহমদও অনেক আকুতি মিনতি করেন সেদিন। সেদিন ডাক্তারকে সাফওয়ানের নাম না বলেও রুনিয়ার বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন শামসুল আয়েশা। রুমাইশা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান তারা। এরপর প্রায় ৫ বছর রুনিয়াদের সাথে কোনো যোগাযোগও করেননি তারা। রুমাইশা সুস্থ হয়ে গেলেও শুরু হয় সাফওয়ানের জীবনের কালো অধ্যায়। সেদিনের পর সাফওয়ান হঠাৎ করেই একদিন আবিষ্কার করলো ও রাতের বেলা দেখতে পাচ্ছে সবকিছু স্পষ্ট, যদিও সেটা দিনের বেলার মতো রঙিন নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুটা। এরপর ক্রমে ক্রমে নিজের মধ্যে আরও পরিবর্তন দেখতে পেল সাফওয়ান। ওর চোখের রং হঠাৎই পরিবর্তন হতে শুরু করলো। চোখের যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে কাঁদত সাফওয়ান। কালো রঙা মণি দুইটা ধীরে ধীরে ধূসর সবুজ রং ধারণ করলো। ওর গায়ের চামড়া ক্রমে খসখসে হতে শুরু করলো। হাত পায়ের গিঁটে অসহ্যকর যন্ত্রণা হতো। নিজের শরীরের এমন পরিবর্তন লক্ষ্য করার সাথে সাথেই নিজেকে ঘরবন্দি করে ফেলল সাফওয়ান। স্কুলে যাওয়া বন্ধ করে দিল, শুধুমাত্র পরীক্ষাগুলো কোনো রকমে দিত, সেটাও ফুল স্লিভস শার্ট, মুখে মাস্ক, চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে। রুনিয়া জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিত না সাফওয়ান। রুনিয়া যেন কিছু টের না পায়, তার জন্য দোতলার রুমটা ছেড়ে চিলেকোঠার রুমে শিফট হলো ও। একদিকে রুমাইশাকে আঘাত আর তার সাথে বিচ্ছেদের যন্ত্রণা, অন্যদিকে নিজের শরীরের এমন পরিবর্তন, দুটি মিলিয়ে মানসিক চাপ যেন পিষে ফেলল সাফওয়ানকে। সাফওয়ান যখন ১৫ বছরে পড়ল তখন হঠাৎই একদিন ওর ক্যানাইন দাঁতের প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণায় চোখ মুখ ফুলে গেল ওর। বিছানার চাদর মুঠি করে ধরে রাখত, তবুও শব্দ করতো না। মা জানলে তো সহ্য করতে পারবে না। ওর ক্যানাইন দাঁতের অগ্রভাগ তীক্ষ্ণ হতে হতে ক্রমে ধারালো হয়ে উঠল। নিজের দাঁতে নিজেই ক্ষতবিক্ষত হতো ও। কিন্তু কাউকে এসব না বললেও মোস্তফা আহমেদকে বলল সাফওয়ান, কারণ দাদু ছিল তার, দাদু কম বন্ধু বেশি। মোস্তফা আহমেদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সাফওয়ানের সমস্যাগুলো আর সেগুলো নোট করে রাখলেন। সাফওয়ানের এই পরিবর্তনগুলো জানার পর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেলেন মোস্তফা আহমেদ। সবার সাথে কথা বলা কমিয়ে দিলেন তিনি। ছেলের সাথে সাথে বাবার এমন পরিবর্তন দেখে কি করবেন ভেবে পেল না ইশতিয়াক আর রুনিয়া।
তার কিছুদিন পর মোস্তফা আহমেদ নিজের রুমে ডাকলেন রুনিয়া আর ইস্তিয়াককে। সাফওয়ানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেন তিনি। এমন প্রস্তাবে খুব অবাক হন রুনিয়া আর ইস্তিয়াক। কারণ জিজ্ঞেস করলে সাফওয়ানকে ডেকে পাঠান মোস্তফা। সাফওয়ান এলে ও শরীরের অবস্থাগুলো দেখান তাদের। নিজের প্রথম সন্তান, এত সাধনার সন্তানের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদলেন রুনিয়া। ইস্তিয়াক বাকহারা হয়ে গেলেন। মোস্তফা বললেন, এইখানে থাকলে লোকে সন্দেহ করবে, আর যদি জানতে পারে ওর শরীরে ভেনম ক্রিয়েট হয় তাহলে ওকে মেরে ফেলতেও কেউ দুইবার ভাববে না। তারপর সমস্ত সিদ্ধান্ত হুট করেই নেওয়া হলো। ইস্তিয়াক সাফওয়ানকে বাইরে পাঠানোর তোড়জোড় শুরু করলেন। সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন সাফওয়ানকে। সিঙ্গাপুরে ইস্তিয়াকেরই এক বন্ধু ফ্যামিলি সহ থাকেন। সেখানেই একটা স্কুলে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিতে বললেন বন্ধুকে, আর আলাদা অ্যাপার্টমেন্ট বুক করলেন। ইস্তিয়াকের বন্ধু সাফওয়ানকে নিজের সাথে রাখার প্রস্তাব দিলেও তা গ্রহণ করলেন না ইস্তিয়াক, কারণ এতে করে বিপদ বাড়বে বই কমবে না। কয়েক মাসের ভেতর পাসপোর্ট ভিসা সব রেডি করে ফেললেন ইস্তিয়াক। নিজের পরিজনদের ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতেই বুকটা ফেটে যেতে লাগলো সাফওয়ানের। রুমাইশাকে একবার দেখার তৃষ্ণায় কাতর হয়ে রইল, কিন্তু দেখা হলো না ওর সাথে। শামসুলের বাড়ির কেউ ফোন তুলল না। সাফওয়ানের ফ্লাইটের কিছুদিন আগে মোস্তফা ডাকলেন সাফওয়ানকে। রেপটাইল সম্পর্কিত কিছু বই আর রিসার্চ পেপার দিলেন ওকে, যেন ও বুঝতে পারে কোন প্রাণীর কোন বৈশিষ্ট্য ও নিজের ভেতর দেখছে, আর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। সাফওয়ানের ফ্লাইটের আগের দিন সকালে মোস্তফা আহমেদের লাশ পাওয়া গেল তার রুমে, বিছানায় শোয়া অবস্থায়। তার পাশেই পাওয়া গেল কয়েকটি সিরিঞ্জ আর চিঠি। আত্মহত্যা করেছেন মোস্তফা আহমেদ। পুলিশ আসার আগেই চিঠিটা নিয়ে পড়ে ফেললেন রুনিয়া আর ইস্তিয়াক, আর জীবনের সবচেয়ে বড় আঘাতটা বোধহয় সেদিনই পেলেন তারা। চিঠিতে লেখা ছিল, আমি জানি না কিভাবে বলবো, হয়তো বলার ক্ষমতা নেই বলেই লিখছি। এই চিঠি তোমরা যখন পাবে তখন হয়তো আমি আর জীবিত থাকবো না। পরপারে পাড়ি জমাবো। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আমার আদরের নাতি, আমার সাফওয়ানের এই অবস্থার পেছনে একমাত্র আমি দায়ী। ওর এই অবস্থা আমার কারণেই হয়েছে। আজ আমার নাতি আমার কারণে নিজের পরিবার, নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। ওর এই দেশ ছাড়ার দৃশ্য দেখার ক্ষমতা আমার নেই। আমি রেপটাইল নিয়ে গবেষণা করি। তোমরা জানো, বিগত 10 বছর যাবৎ আমি হাইব্রিড ক্রিয়েচারের ওপর রিসার্চ করছি। অনেক প্রাণীর ওপর আমি রিসার্চ করেছি, সফলও হয়েছি, কিন্তু বন্য প্রাণীর ওপর গবেষণা করতে করতে আমার মানব সন্তানের হাইব্রিডাইজেশনের কথা মাথায় আসে, কিন্তু সেটা বাস্তব করার জন্য কোনো হিউম্যান ভিকটিমকে আমি পাচ্ছিলাম না। আর তখনই আমার ছেলে ইস্তিয়াক বিয়ে করে। নিজের উচ্চাকাঙ্ক্ষার কাছে হেরে গিয়ে আমি নোংরা একটা পরিকল্পনা করি। রুনিয়ার খাবারে প্রেগন্যান্সি রেসিস্ট্যান্স পিল মেশাতে থাকি, যেন ওর সন্তান না হয়। রুনিয়া প্রতিবার ডাক্তার দেখিয়ে আসার পর ও সব মেডিসিন আমি বদলে দেই, যেন কোনোভাবেই রুনিয়া অন্তঃসত্ত্বা না হয়। আমার ওয়াইফকে আমি রুনিয়ার বিরুদ্ধে উস্কে দিতে থাকি, যেন রুনিয়া একটা বাচ্চার জন্য মরিয়া হয়ে ওঠে। আর আমি যেভাবে পরিকল্পনা করি ঠিক সেভাবেই হয়। এরপর ইস্তিয়াককে বলি রুনিয়াকে নিয়ে দুবাই আসতে। এইখানে ওর যে ডাক্তার দেখিয়েছি সে আমারই বন্ধু। তাকে আমি বলেছিলাম টেস্ট টিউব বেবির প্রতি রুনিয়াকে আকৃষ্ট করতে, আর ও সেটাই করে। সেদিন রুনিয়া আর ইস্তিয়াকের থেকে এগ আর সিমেন্ট নেওয়া হলো। সেদিন আমি সেগুলো নিয়ে যাই আমার দুবাইয়ের ল্যাবে। সেখানে আমি সহ আমার আরও কিছু সঙ্গী সাথীদের নিয়ে আমি ব্ল্যাক মাম্বা, কিং কোবরা আর গাবন ভাইপারের জিন কাটিং করে সদ্যজাত ভ্রূণের কোষে প্রতিস্থাপন করি, আর তারপর সেটা রুনিয়ার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। কিন্তু তার কিছুদিন পর থেকেই আমার প্রবল অনুশোচনা হতে থাকে। নিজের ছেলে বৌমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করার পর থেকেই আমি অনুতপ্ত হতে শুরু করি, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। সাফওয়ান চলে আসে পৃথিবীতে, কিন্তু সাফওয়ান একদম সুস্থ সবল হয়ে জন্মালো। আমি বুঝলাম আমার রিসার্চ সফল হয়নি। সেদিন সুস্থ সবল সাফওয়ানকে দেখে আমার থেকে বেশি খুশি আর কেউ হয়নি। কিন্তু আমার ভুল ভাঙলো সেদিন, যেদিন সাফওয়ান রুমাইশাকে কামড়ে দিল আর ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেল ওর শরীরে।
আমি খুশি হওয়ার কথা ছিল, কারণ আমার রিসার্চ সফল হয়েছে, কিন্তু আমি খুশি হতে পারলাম না। আমার সাফওয়ান ভবিষ্যতে আরো কি কি বিপদে পড়তে পারে সেটা ভেবেই আমার শরীর কাঁপতে থাকে, নিজের ওপর ঘৃণা হতে থাকে আমার। আর সেই ভবিষ্যৎ এখন আমার চোখের সামনেই বাস্তবায়ন হচ্ছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমার পাপের প্রায়শ্চিত্ত হয় না, তবুও ক্ষমা চাইছি আমি। রুনিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার সন্তানের এত বড় ক্ষতি করলাম আমি। আমাকে পারলে ক্ষমা করে দিও তোমরা। সাফওয়ান, দাদু, আমাকে ক্ষমা করে দিস। তোর জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছি আমি। নিজের হাতে তোকে ঠেলে দিয়েছি নিকষ কালো অন্ধকারে। তুই আমাকে ক্ষমা করে দিস। তোদের কারোর সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই, তাই আমি চলে গেলাম। আমাকে ক্ষমা করে দিস তোরা। চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেলেন রুনিয়া, যেন শ্বাস নিতে ভুলে গেলেন তিনি। আর নিজেরই বাবার করা এমন কর্মকাণ্ডে ইশতিয়াক যেন পাথর হয়ে গেল। আর এই চিঠির প্রতিটা শব্দ রুমের বাইরে থেকে শুনে ফেলল সাফওয়ান। নিজের প্রচন্ড রকম প্রিয় মানুষটার হঠাৎ মৃত্যু, আর সেই প্রিয় মানুষটারই করা বিশ্বাসঘাতকতার আঘাতে সাফওয়ানের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেদিনের পর থেকে ওর সমস্ত আবেগগুলো যেন হাওয়ার মতো কোথায় ভেসে চলে গেল। পরের দিনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিল সাফওয়ান। এরপর একটা দিনের জন্য বাড়িতে আর আসেনি। দীর্ঘ 14 বছরের প্রবাস জীবনে একমাত্র মা ছাড়া আর কারো সাথেই কথা বলেনি, নিজের বাবা ভাইয়ের সাথেও না। নিজের এই অভিশপ্ত জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য কতভাবে কত রকম চেষ্টা করেছে সে, কিন্তু আল্লাহর ভয়ে পারেনি। মৃত্যুর কথা চিন্তা করলেই রুনিয়ার মুখটা ভেসে ওঠে ওর সামনে, আর ভেসে ওঠে একটা ছোট্ট সুন্দর তুলতুলে পুতুলের মুখ। এরপর দীর্ঘ 14 বছর পর দেশে ফিরল ও, সেটাও তার মায়েরই আপ্রাণ অনুরোধে, নইলে কখনোই দেশে ফিরত না সাফওয়ান। স্বজনবিহীন দেশেই নিজের একাকিত্বকে সঙ্গী করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করত ও। বিছানায় পাশাপাশি শুয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে সাফওয়ান আর রুমাইশা। গল্প করতে করতে কখন যে নিজেও বিছানায় মাথা ঠেকিয়েছে সেটা জানে না সাফওয়ান। রুমাইশার চোখের কোণটা চিকচিক করছে। এই মানুষটা এত কষ্ট নিয়ে কিভাবে এত স্বাভাবিক থাকে? নিজের আপন মানুষের এমন বিশ্বাসঘাতকতার পর ও কিভাবে নিজেকে ঠিক রাখে? এই কারণেই কি এত শক্ত হয়ে গেছে সাফওয়ান? চোখের কার্নিশের পানি ধারণ ক্ষমতা শেষ হতেই টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বিছানায়। মৃদু হাসল সাফওয়ান, ডান হাতটা বাড়িয়ে চোখ থেকে গড়িয়ে পড়া পানি রয়ে যাওয়া রেশটুকু মুছে দিল। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান মৃদু কণ্ঠে বলল, সেদিন আমি তোকে আঘাত করতে চাইনি রিমু, মোটেই চাইনি। আমি জানি না কিভাবে কি হয়ে গেল। তোকে আঘাত করার পর আমার অবস্থাটা কেমন হয়েছিল সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাফওয়ানের কথাটা বুকে এসে লাগলো রুমাইশার। অবিন্যস্ত দৃষ্টিতে তাকিয়ে নিজের বা হাতটা বাড়িয়ে সাফওয়ানের ফুলে থাকা ঝাঁকড়া কোকড়া চুলগুলোতে বুলিয়ে দিল। মাথায় রুমাইশার নরম হাতের স্পর্শ পেয়ে আবেশে চোখ বুজে নিল সাফওয়ান। রুমাইশা নিজের হাতটা ধীরে ধীরে সাফওয়ানের মুখের কাছে এনে মাস্কটা খোলার চেষ্টা করলো, কিন্তু বাধা দিল সাফওয়ান। এখনো জ্বর আছে তোর গায়ে, এমনিতেই কাল ভয় পেয়েছিস, এখন দেখলে আবার ভয় পাবি। পাবো না ভয়, জোর গলায় বলল রুমাইশা। তারপর আস্তে আস্তে সাফওয়ানের মাস্কটা খুলে ফেলল। মাস্কটা পাশে রেখে দিয়ে হাতের তর্জনী দ্বারা সাফওয়ানের কুচকুচে কালো অধরজোড়া ছুঁয়ে দিয়ে ইশারা করলো ঠোঁট আলগা করার জন্য। সাফওয়ান মাথা নাড়িয়ে না করে দিল, কিন্তু রুমাইশা শুনল না। হা করুন একটু, আপনার দাঁতগুলো চেক করে দেখি। আমাকে আবার কোনোদিন কামড়ে দিলে কতখানি লাগতে পারে? রুমাইশার চাপাচাপিতে অগত্যা মুখ খুলল সাফওয়ান। রুমাইশা ওর তর্জনী দিয়ে সাফওয়ানের ডান পাশের ক্যানাইন দাঁতটার অগ্রভাগ চাপ দিল। চাপটা ক্রমে ক্রমে বাড়তেই থাকলো। আর একটু বাড়তেই হাত ধরে ফেলল সাফওয়ান। রুমাইশার হাতটা নিজের মুঠির মধ্যে নিয়ে নিল। তারপর কিছুক্ষণ রুমাইশার হাতটা নিজের হাতের মধ্যে রেখে ওর দিকে নিষ্পলক তাকিয়ে রইল। এরপর রুমাইশার আরো একটু কাছে এসে ওর চোখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে জড়ানো গলায় বলল, আমি অনেক একা রিমু, আমার কোনো বন্ধু নেই। নিজের সিকিউরিটির জন্য আর অন্যের সিকিউরিটির জন্য কোনো বন্ধু হয়নি আমার কখনো। নিজের মনে করে দুই কথা বলার মতো কেউ নেই আমার। আমার মা, আমার কলিজার টুকরা মা, কেউ আমি কখনো কিছু বলতে পারিনি।
সে কষ্ট পাবে বলে। আমার খুব দরকার কাউকে, যে আমার কথাগুলো শুনবে ধৈর্য ধরে, আমার সমস্ত কষ্টগুলোকে এক নিমিষে মুছে দেবে। এমন কাউকে আমার খুব প্রয়োজন। রুমাইশা অবাক চোখে দেখতে লাগলো সাফওয়ানকে। এই শক্ত খোলসের মানুষটার ভেতরে যে কারোর সান্নিধ্য পাওয়ার জন্য এতটা তীব্রতা থাকতে পারে, তা সে কল্পনাতেও আনেনি। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান হঠাৎই বলে বসল, আমার বউ হবি রিমু?